পার্টিকুলার কন্ডিশন অফ কন্ট্রাক্ট, এবং হচ্ছে সেকশন 5 টেন্ডার এবং কন্ট্রাক্ট ফর্ম। আচ্ছা, এই সেকশন 5 এ দুই ধরনের ফর্ম থাকে, একটা বলে আমরা হচ্ছে ফিনান্সিয়াল ফর্ম, আর একটা হচ্ছে টেকনিক্যাল ফর্ম। তো সেকশন 6 যেটা আমরা ওয়ার্কস এর ক্ষেত্রে বলি হচ্ছে বিল অফ কোয়ান্টিটি। হ্যাঁ, এটা গুডস এর ক্ষেত্রে থাকে না, শুধুমাত্র ওয়ার্কস এর ক্ষেত্রে থাকে বিল অফ কোয়ান্টিটি, যে ক্ষেত্রে আমাদের কি হয়, ওই আইটেম দিতে হয়, সেই আইটেমগুলো এই বিল অফ কোয়ান্টিটি দিতে হয়। আর আমরা যখন গুডস এর কাজ করি তখন আমাদের ফিনান্সিয়াল যে ফর্মগুলো থাকে সেই ফর্মে আমরা আইটেমগুলো ইনসার্ট করি। এরপর হচ্ছে ওয়ার্কস এর ক্ষেত্রে আরো তিনটা সেকশন থাকে, সেটা হচ্ছে সেকশন 7, 8, 9, যেটাকে থাকে হচ্ছে জেনারেল স্পেসিফিকেশন। এরপর হচ্ছে পার্টিকুলার স্পেসিফিকেশন, অর্থাৎ আমাদের গুডস এর ক্ষেত্রে যে টেকনিক্যাল স্পেসিফিকেশন গুলো থাকে সেগুলো এই সেকশন 8 এ থাকে। এরপর হচ্ছে সেকশন 9, যেটা গুডস ওয়ার্কস এর ক্ষেত্রে থাকে সেকশন 9 এ, বাট আমরা যখন গুডস এর কাজ করব এই ড্রয়িং অপশনটা থাকবে আমাদের সেকশন 6। তো এই জিনিসগুলো আমরা ইজিবি সাইটে দেখতে পাবো। তো এই হচ্ছে আসলে একটা এসটিটিভ কন্টেন্ট। তো আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, তো আমাদের জেনারেল ক্রাইটেরিয়া, আমাদের আইটিটি ক্লজ হচ্ছে 12 থেকে 19, অর্থাৎ আমরা যখন জেনারেল ক্রাইটেরিয়া এই সেকশনগুলো নিয়ে কাজ করব তখন আমাদের আইটিটি ক্লজটা ফলো হবে 12 থেকে 19। তো এই ক্ষেত্রে আমাদের এই যে জেনারেল ক্রাইটেরিয়া, লিটিগেশন হিস্টোরিটা মামলা মোকদ্দমা, অর্থাৎ আপনার টেন্ডারে যদি কোনো ঝামেলা হয় সেক্ষেত্রে এই সলভটা কোথায় হবে সেই ইনফরমেশনগুলো আপনাকে দিতে হয়। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া, আমরা জানি যে এক্সপিরিয়েন্স আমাদের দুই ধরনের হয়, একটা হচ্ছে জেনারেল এক্সপিরিয়েন্স আর হচ্ছে স্পেসিফিক এক্সপিরিয়েন্স, তাহলে এই শর্তগুলো আমাকে বলে দিতে হবে। এরপর হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনি যে লিকুইড অফ অ্যাসেট বা লাইন অফ ক্রেডিট, হ্যাঁ, যেটা চাইবেন আপনি সেটা আপনাকে বলে দিতে হবে। এরপর হচ্ছে পার্সোনাল ক্যাপাসিটি, অনেক সময় গুডস এর ক্ষেত্রে টেন্ডারদের ক্যাপাসিটি মেজার করা হয়, যে আসলে যেমন যদি আমি বলি সাপোজ গার্মেন্টস এর প্রোডাক্টের ক্ষেত্রে, যে সাপোজ আপনার 400 পিস প্যান্ট বা শার্ট লাগবে ইউনিফর্মের যখন আপনি কাজ করবেন, সো তার আসলে পার্সোনাল ক্যাপাসিটি কত, সে বছরে কতগুলো সাপ্লাই করতে পারে, তো এটা অনেক সময় জানার প্রয়োজন হয়। এরপর হচ্ছে ইকুইপমেন্ট ক্যাপাসিটি, এটা ওয়ার্কস এর ক্ষেত্রে প্রয়োজন হয়, কারণ আপনারা যখন কনস্ট্রাকশনে কাজ করবেন তখন জানেন যে আসলে আমাদের কিছু মেশিনের দরকার হয়, যেমন মিক্সচার মেশিন, ভাইপার মেশিন। তো এই মেশিনারি ইকুইপমেন্ট ক্ষেত্রে আমাদের ইকুইপমেন্ট লাগে। তো ইকুইপমেন্টটা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন লেবার ইকুইপমেন্ট হতে পারে, অনেক সময় আমাদের লেবার উল্লেখ করতে হয় বা ম্যান পাওয়ার উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে আসলে বেসিক্যালি আমাদের ইকুইপমেন্ট ক্যাপাসিটি। এরপর ওয়ার্কস এর ক্ষেত্রে আমাদের জেবিসি প্রয়োজন হয়, বাট গুডস এর ক্ষেত্রে প্রয়োজন হয় না। আমরা জানি যে ওয়ার্কস এর ক্ষেত্রে জেবিসি তে কাজ করা যায়, অর্থাৎ জয়েন্ট ভেঞ্চারে কাজ করা যায়, যেটা গুডস এর ক্ষেত্রে একজন কাজ করে। অনেক সময় টেন্ডাররা কি করে, সাপোজ তার ক্রাইটেরিয়াতে যদি শর্ত পূরণ না হয় তখন সে কি করে, যার শর্ততে পূরণ হয় তার সাথে কি করে, জয়েন্ট ভেঞ্চার করে। বুঝতে পারতেছেন কি বিষয়টা? হ্যালো? তাহলে সেক্ষেত্রে টেন্ডাররা কি করে, এই জেবিসি এর মাধ্যমে আপনার টেন্ডারে পার্টিসিপেট করে। তাহলে এটা কিছুই না, তারা কি করে, তাদের দুইজনের যে জিবিতে আইডি আছে এই দুইটা আইডি দিয়ে তারা নতুন আর একটা আইডি তৈরি করে সিস্টেমে। অর্থাৎ জেবিসি এর নিয়মটা হচ্ছে একজন টেন্ডার আর একজন টেন্ডারকে রিকোয়েস্ট পাঠায় জেবিসি এর জন্য, উনি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে কি হয়, ওই দুইজনের জন্য নতুন আর একটা আইডি তৈরি হয়, অর্থাৎ ইমেল আইডি তৈরি হয়। সেই ইমেল আইডিটা দিয়ে তারা কি করে, ওই টেন্ডারে পার্টিসিপেট করে। এই হচ্ছে আসলে বেসিক্যালি জেবিসি এর। এরপর হচ্ছে সাবকন্ট্রাক্টরটা হচ্ছে আসলে পি অনেক সময় বড় কাজের ক্ষেত্রে নির্দিষ্ট করে দেয় যে এই ধরনের কাজের ক্ষেত্রে আমার এই টেন্ডারকে ব্যবহার করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যদি ডকুমেন্টের প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা উল্লেখ করে দিবেন, কারণ অনেক সময় নির্দিষ্ট কিছু অর্গানাইজেশনে নির্দিষ্ট কিছু কন্ট্রাক্টর থাকে যারা কি করে, ওই আইটেমগুলো প্রোভাইড করে। তাহলে এই ধরনের ক্ষেত্রে ওরাকে বলা হয় বেসিক্যালি হচ্ছে সাবকন্ট্রাক্টর। তাহলে এই সাবকন্ট্রাক্টর যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে উল্লেখ করতে হবে, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার নট অ্যাপ্লিকেবল। আচ্ছা, তো কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে আসলে কি কি, যেটা আমরা বলছিলাম যে জেনারেল এক্সপিরিয়েন্স থাকে কিছু কাজের, কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে একটা মিনিমাম নাম্বার চাওয়া হয়, সাপোজ 3 বছর বা 5 বছরের। আর হচ্ছে আরেকটা থাকে হচ্ছে সিমিলার নাচার, যেটাকে আমরা বলি হচ্ছে স্পেসিফিক এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি সাপোজ যে কম্পিউটার কিনতেছেন এই কম্পিউটার রিলেটেড এর আগে তার কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে সিমিলার নাচার বা স্পেসিফিক এক্সপিরিয়েন্স। তো এই ক্ষেত্রে একটা মিনিমাম ভ্যালু এবং একটা মিনিমাম ডেট টাইম বলে দেওয়া হয় আপনার টেন্ডার পাবলিশ থেকে, যে আসলে তার লাস্ট কত বছরে কত টাকার এক্সপিরিয়েন্স থাকতে হবে, যেটা আমরা ডকুমেন্টে দেখব। আচ্ছা, এরপর যেটা আমি এর আগে উল্লেখ করেছি যে ম্যানেজেবল ক্যাপাবিলিটি, পার্সোনাল নাম্বার, স্কিল, অর্থাৎ আমার পার্সোনাল নাম্বার এই কনস্ট্রাকশন কাজের ক্ষেত্রে তার লেবার ফ্যাসিলিটি, তারপর তার ইকুইপমেন্ট ক্যাপাসিটি জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, এই জিনিসগুলো আমাকে উল্লেখ করতে হয়। তো আইটিটি 15-তে ওয়ার্কসের ক্ষেত্রে আরো কিছু থাকে, যেমন হচ্ছে এভারেজ অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, এটা ওয়ার্কসের ক্ষেত্রে প্রয়োজন হয়। ওয়ার্কসের ক্ষেত্রে টার্নওভারটা জিনিসটা হচ্ছে যে আসলে একটা নির্দিষ্ট অর্থ বছরে একজন টেন্ডারার কতগুলো কাজ সাবমিট করেছে, হ্যাঁ, এটা জানতে চাওয়া হয়। ওয়ার্কসের বড় কাজের ক্ষেত্রে এটা প্রয়োজন হয়। তো এটা বেসিক্যালি ক্যালকুলেশন করা হয় হচ্ছে যে একটা অর্থ বছরে সাপোজ একটা অফিসিয়াল কস্ট এস্টিমেট আপনি একটা পাবলিশ করেছেন টেন্ডার,
তো ওই টেন্ডারের অফিসিয়াল কস্ট সিস্টেমের যেটা, হ্যাঁ, এর সাথে এটা বাৎসরিক ইয়ারে ঘোষণা ক্যালকুলেশন করা হয়। বাৎসরিক কিভাবে, যে সাপোজ আপনার অফিসিয়াল কস্ট সিস্টেমের 2 লাখ টাকা বা 5 লাখ টাকা, তো আপনি বছরে কয়টা বিল দিবেন, তো ডিভাইডেড বাই হচ্ছে আসলে বিলের সংখ্যা। আপনি যদি 3টা বিল দেন তাহলে 3টা, এবং এটা ক্যালকুলেশন করা হয় যেহেতু অ্যানুয়াল হিসাবে অর্থাৎ বাৎসরিক হিসাবে, সেজন্য এটাকে মান দিয়ে ভাগ করা হয়। তার মানে হচ্ছে কি আপনার অফিসিয়াল কস্ট সিস্টেমে ইনটু, তাহলে আমার কি হবে 12 ডিভাইড বাই হচ্ছে আপনি কত বছরে কাজটা কমপ্লিট করতেছেন, অর্থাৎ কমপ্লিশন টাইম। আপনার যদি এখন 18 মান্থ হয় তাহলে 18 মান্থ, তো এই 18 মান্থ দিয়ে ভাগ করে যেটা আসবে সেটার একটা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে গুণ করে এই টার্নওভারটা ক্যালকুলেশন করা হয়। তো আপনারা যখন ওয়ার্কসের কাজ করবেন তখন সেটা মেজার করে তাহলে আপনাকে দিতে হবে। এরপর হচ্ছে আপনার কি লিকুইড অ্যাসেট। তো লিকুইড অ্যাসেট হচ্ছে কি, এটা ওয়ার্কস গুড দুই ধরনের ক্ষেত্রেই থাকে। তো গুডস এর ক্ষেত্রে এটা বলা হয় হচ্ছে আসলে 80 to 100%, অর্থাৎ আপনার অফিসিয়াল কস্টিউমের যদি 100 টাকা হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই এস্টিমেট ভ্যালু লিকুইড অ্যাসেটটা আপনি 80 টাকা থেকে 100 টাকা পর্যন্ত চাইতে পারবেন, অর্থাৎ তার এই পরিমাণ সচ্ছলতা থাকতে হবে ব্যাংকে। তো এই হচ্ছে আমার মিনিমাম লিকুইড অ্যাসেট। বুঝতে পারছেন কি বিষয়টা? জি। আচ্ছা, বড় কাজের ক্ষেত্রে অনেক সময় আমাদের কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজারের দরকার হয়, কারণ পি কি করে, এই বড় কাজের ক্ষেত্রে একজন প্রজেক্ট ম্যানেজার অ্যাসাইন করে আপনার অফিস থেকে। বিশেষ করে ডেভেলপমেন্ট কাজের ক্ষেত্রে অবশ্যই এই প্রজেক্ট ম্যানেজার গুলো থাকে, বাট রেভিনিউ বাজেটের ক্ষেত্রে অনেক সময় প্রয়োজন হয় না, বাট না থাকলে সেক্ষেত্রে পি এই প্রজেক্ট ম্যানেজারের রোলটা প্লে করে। তো আদার জিনিসগুলো আমরা একটু আগে অলরেডি ডিসিশন করেছি। তাহলে প্রজেক্ট ম্যানেজার যে জিনিসগুলো মেনটেন করে সেগুলো হচ্ছে কি তার যে পার্সোনাল ক্যাপাসিটি, অর্থাৎ সেক্ষেত্রে আদার কি স্টাফ যেটা আপনি চান, যে মিনিমাম নাম্বার অফ ইঞ্জিনিয়ার, কয়জন বিএস ইঞ্জিনিয়ার থাকা লাগবে, কয়জন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকা লাগবে, লেবার সংখ্যা কত থাকা লাগবে, তারপর তাদের যে মেশিনারি ইকুইপমেন্ট গুলো সেগুলো সঠিক আছে কিনা, এই জিনিসগুলো ফলো রাখা হয়। তাহলে আমার প্রকিউরমেন্টের ক্ষেত্রে গুডস বা সার্ভিস যেটাতে আমি কাজ করি, তাহলে আমার কাজ করতে হচ্ছে কোথায়, আমার টিডিএস টা পূরণ করতে হচ্ছে এবং পিসিসি টা আমাকে পূরণ করতে হচ্ছে। তো এই হচ্ছে বেসিক্যালি আমার টেন্ডার ডাটা শিট, সেটা গুডস হোক অথবা অর্সেরই হোক, যে ইনফরমেশন গুলো আমরা দেখলাম। তো আমরা যদি একটু এক্সাম্পল দেখি টিডিএস এর ক্ষেত্রে, তো আমরা যেমন আইটিটি 33.1 এক্সাম্পলটা যদি দেখি, এখানে বলা আছে কি টেন্ডার ভ্যালিডিটি। তো টেন্ডার ভ্যালিডিটি বেসিক্যালি হয় হচ্ছে সর্বোচ্চ 120 দিন। হ্যাঁ, এটা আইডিয়ালি বলা হয়েছে 60 to 90 ডেজ গুডস এর ক্ষেত্রে, বাট ওয়ার্কসের ক্ষেত্রে বলা হয় সর্বোচ্চ হচ্ছে 120 দিন। টেন্ডার ভ্যালিডিটিটা সম্পর্কে কেউ বলতে পারবেন, আপনাদের জানা আছে কেউ? আপনি যে টেন্ডারটা কল করতেছেন সেই টেন্ডারটার ভ্যালিডিটি কতদিন? হ্যাঁ, এটা মানে আসলে কোথায় ব্যবহার করা হয়, ক্যালকুলেশনটা মানে কোথায় লাগে, এটা আমি জানতে চাচ্ছিলাম একটু। আসলে প্যাকেজে এটা থাকে না, হ্যাঁ, এটা থাকে আপনার হচ্ছে আপনি যখন টেন্ডারটা ফ্লোট করেন তার আগেই, অর্থাৎ পাবলিশ করার আগে আপনাকে এই টেন্ডার ভ্যালিডিটিটা বলে দিতে হয়। তো আসলে সমস্যা নেই, আমি শেয়ার করতেছি। টেন্ডার ভ্যালিডিটিটা আপনার আসলে ক্যালকুলেশনটা হয় ক্লোজিং থেকে নোহা পর্যন্ত, অর্থাৎ টেন্ডারটা আপনার যেদিন ওপেন হচ্ছে সেই ওপেনিং টাইম থেকে নোহা, অর্থাৎ নোটিফিকেশন অ্যাওয়ার্ড যে আপনি দিবেন, এই টাইম ফ্রেমটা বলা হয় আসলে ওই টেন্ডারের ভ্যালিডিটি। বুঝতে পারতেছেন? তার মানে আপনি যদি 60 ডেজ দেন তাহলে আপনাকে ওপেনিং থেকে এই 60 দিনের মধ্যে আপনাকে নোয়া ইস্যু করতে হবে এবং টেন্ডারকে নোয়া অ্যাকসেপ্ট করতে হবে। বুঝতে পেরেছেন? দেখবেন। জি। হ্যাঁ, এটা হচ্ছে সেই ভ্যালিডিটি ডেট, টেন্ডারের ভ্যালিডিটি ডেট। এরপর হচ্ছে টেন্ডার সিকিউরিটি আইডিটি 35.1। তো এই সিকিউরিটি মানিটা আসলে তারা কিভাবে দিবে, কারণ আমরা জানি যে এই অ্যামাউন্ট গুলো বিভিন্ন ভাবে দেওয়া যায়, ক্যাশ দেওয়া যায়, পে অর্ডার দেওয়া যায়, তাই না, অথবা ডিমান্ড ড্রাফট হতে পারে। তো সিকিউরিটি মানিটা পে অর্ডার হিসেবে দেওয়া হয়। তো এই পে অর্ডারটা আসলে কার বরাবর হবে সেটা উল্লেখ করে দিতে হয়। তো এটা বেসিক্যালি প্রকুরিং এন্টিটি বরাবরই হয়। আর যদি তাদের আলাদা অ্যাকাউন্ট সেকশন থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট সেকশনের প্রধান বরাবর উল্লেখ করা হয়। তো এই পে অর্ডারটা তারা কি করে, তারা সংশ্লিষ্ট ওই ব্যাংকে, অর্থাৎ ইজিপি যেসব ব্যাংকে চালু আছে সেই ব্যাংকে যে তারা এই পে অর্ডারটা করে থাকে, দেখবেন। এবং এই পে অর্ডারটা তারা দিলে সিস্টেমে কি হয়, তাদের একটা টাইমের জন্য এই টেন্ডার সিকিউরিটিটা রাখা হয়। তো এই টেন্ডার সিকিউরিটিটা কতক্ষণ থাকে, যতক্ষণ পর্যন্ত আসলে আপনার ওই টেন্ডারটা এগ্রিমেন্ট না হবে। সো এগ্রিমেন্টের আগ পর্যন্ত বেসিক্যালি এই টেন্ডার সিকিউরিটিটা থাকে। এগ্রিমেন্ট হয়ে গেলে তখন কি হয়, ওই টেন্ডারের এবং বাকি টেন্ডারদের কি হয়, টেন্ডার সিকিউরিটি গুলো রিলিজ করে দেওয়া হয়। সো আপনি যখন একজন প্রকুরিং এন্টিটি, তখন আপনি কি করেন, বেসিক্যালি সিস্টেম থেকে এই রিলিজ রিকোয়েস্টটা দিলে তখন কি হয়, ওই টেন্ডারার ওই যে ব্যাংকে তারা পে অর্ডারটা করছে এই পে অর্ডারটা তখন তারা উঠিয়ে নিতে পারে। বুঝতে পারতেছেন কি বিষয়টা? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি স্যার।
হ্যাঁ, এই তাহলে এই টেন্ডার সিকিউরিটিটা সর্বোচ্চ হয় 3%, বলা হয় বিটুইন হচ্ছে 2 থেকে 3%-এর মধ্যে আপনার এই টেন্ডার সিকিউরিটিটা হয়। অফিসিয়াল কস্ট এস্টিমেট যেটা আছে সেটা হচ্ছে আপনার 2 থেকে 3%-এর মধ্যে যে কোনো ভ্যালু, ফ্র্যাকশন ভ্যালু থেকে শুরু করে যে কোনো ভ্যালু হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে কন্ট্রাক্ট, অর্থাৎ জিসিসি পিসিসি মিলে কি থাকে, আসলে আমাদের কন্ট্রাক্টের শর্তগুলো থাকে, অর্থাৎ আমি যখন কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করব এই এগ্রিমেন্টে কি কি শর্তগুলো থাকবে। তো বেসিক্যালি থাকে কি, আপনি টিডিএস এ যে শর্তগুলো দিয়েছেন সেগুলো থাকবে, তারপর কি থাকবে আপনার পিসিসি শর্তগুলো থাকবে, এরপর হচ্ছে আপনি যে নহাতে যে ডেট টাইম গুলো বলে দিয়েছিলেন সেই ডেট টাইম অনুসারে তাহলে কি করতে হবে, তাকে কাজ শেষ করতে হবে। এবং পাশাপাশি এর সাথে যদি আদার কিছু আপনি ডকুমেন্টে চেয়ে থাকেন সেই জিনিসগুলো থাকবে, যেমন আমরা স্পেসিফিকেশন চেয়ে থাকি, অনেক সময় যদি কাজের ক্ষেত্রে ড্রয়িং থাকে তাহলে ড্রয়িং থাকবে, আর যদি প্ল্যান তাদের বলা হয় তাহলে প্ল্যান তারা সাবমিট করবে, ওই প্ল্যান থাকে। তাহলে এই জিনিসগুলো আসলে এগ্রিমেন্টে থাকে, যেটা আমরা পিসিসি তে উল্লেখ করি। তো পিসিসি তে আমরা যদি এক্সাম্পল দেখি, যেমন হচ্ছে প্রথমটা হচ্ছে কি জিসিসি 17.1, এই ক্লজ দেখলে আমরা দেখতে পাচ্ছি যে ইফেক্টিভনেস কন্ডিশন আর দ্য ফলোইং, কন্ট্রাক্ট শ্যাল বি ইফেক্টিভ ডেট, অর্থাৎ আপনার যে কন্ট্রাক্টটা করবেন এই কন্ট্রাক্টের ইফেক্টিভ ডেট কতদিন হবে। তো এই জিনিসটা আমাদের উল্লেখ থাকে। তারপর হচ্ছে পেমেন্ট গুলো আমাদের বলে দিতে হয় যে আসলে আমরা অ্যাডভান্স পেমেন্ট গুলো দিব কিনা, সেই জিনিসগুলো আমাদের উল্লেখ করতে হয়। এরপর হচ্ছে টাইম ফর কমেন্সমেন্ট ডেট ফর দ্য সার্ভিস শ্যাল বি 10 days আফটার দ্য ইফেক্টিভ ডেট অফ দ্য কন্ট্রাক্ট। কমেন্সমেন্ট ডেটটা হচ্ছে আসলে বেসিক্যালি বলা হয় আপনার এগ্রিমেন্ট থেকে কাজ শুরুর ডেট। হ্যাঁ, অর্থাৎ আপনি যে এগ্রিমেন্ট করলেন সাপোজ আজকে, এই এগ্রিমেন্ট থেকে আপনার টেন্ডার কাজ যে শুরু করবে সেই শুরুর টাইম ফ্রেমটা বলা হয় হচ্ছে আসলে কমেন্সমেন্ট ডেট। এজন্য এটা বলা হয় বেসিক্যালি স্টার্ট ডেট, যে আসলে কাজটা কবে থেকে শুরু হবে। এরপর হচ্ছে কন্ট্রাক্ট পিরিয়ড, অর্থাৎ আপনার কাজটা টাইম ভ্যালিডিটি কতদিন, অর্থাৎ কতদিনের মধ্যে, সেটা যদি ওয়ার্কসের হয় তাহলে কতদিনের মধ্যে শেষ করতে হবে, তাকে ডেলিভার করতে হবে, আর যদি ওয়ার্কসের হয় তাহলে ওয়ার্কসের কতদিনের মধ্যে কাজটা তাকে কমপ্লিট করতে হবে। তো এই হচ্ছে জিনিসগুলো থাকে পিসিসি তে। তো এই ছিল বেসিক্যালি আমাদের ডকুমেন্ট। আমরা এখন সরাসরি মূল সিস্টেমে চলে যাব, অর্থাৎ আমাদের এজিবি সিস্টেমে। তো আমরা দেখি আমাদের আসলে সেশনটা আছে কিনা। তো আমি একটু জাস্ট রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তো আমাদের সেশনটা আছে, আমাদের ইজিবি সিস্টেমে একটা টাইম ফ্রেম দেওয়া আছে আপনার 20 মিনিটের, অর্থাৎ আপনি 20 মিনিট যদি সিস্টেমে কাজ না করেন তাহলে সিস্টেম আপনাকে লগ আউট করে দেয়। তো আমরা ডকুমেন্টে ছিলাম, দেখতে পাচ্ছি কি আমরা? জি হ্যালো, স্যার, জি, দেখা যাচ্ছে স্যার। ওকে। তো আমরা তাহলে কোথায় ছিলাম? দেখা যাচ্ছে। ওকে, জি তাহলে আমরা দেখেন আমরা বলছিলাম যে আমাদের স্যার। সেকশন 2 যেটা আছে, জি, সেটা আমাদের প্রিপেয়ার করতে হয়। তাহলে আমাদের এই যে টেন্ডার ডাটা শিট অর্থাৎ সেকশন 2 সেটা আমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে। তো এই জন্য দেখেন এটা আমাদের এডিট আছে, বাট আমাদের যে আইটিটিটা আছে সেটা হচ্ছে ভিউ আছে, তাহলে এটা আমাদের তৈরি করার কিছু নাই। তাহলে আমরা টেন্ডার ডাটা শিটে এডিটে যাচ্ছি। তো এখানে গেলে আমরা কিছু আরো সাবসেকশন গুলো পাবো, যেগুলো আমরা বলছিলাম যে জেনারেল টেন্ডার ডকুমেন্ট কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। তো আমি প্রথমটার সাবসেকশনে যাচ্ছি, জেনারেল 1 এর এডিটে। তো গেলে দেখেন আমার ক্লজ গুলো কোথা থেকে আসছে, আইটিটি ক্লজ থেকে আসছে। তার মানে কি আমার এইটিডিএস টা পূরণ করতে হবে আমার আইটিটি ক্লজ অনুসারে। তাহলে আইটিটি ক্লজের 1 নম্বর ক্লজে 1.1 এ যেটা বলা ছিল সেই অনুসারে দেখেন এখানে বলা আছে কি ইনস্ট্রাকশন আপনার জন্য, দ্য পিজ। তাহলে পি কে হবে, এখানে বলা আছে স্টেন নেম অফ পি। তাহলে ক্ষেত্রে আপনাদের পি যে পরিচয় সেই পরিচয়টা দিবেন। সাপোজ আপনার পি মিস্টার রহিম বা করিম, আপনাদের যে পি দেওয়ার পর ওনার যে ডেজিনেশন, সাপোজ উনি ডেজিনেশন যদি প্রোগ্রামার হয় তাহলে প্রোগ্রামার। এরপর হচ্ছে আপনাদের অফিসের ঠিকানা, তাহলে অফিস অফ দা উপজেলা, সেই উপজেলার সাপোজ পাবা বা আপনাদের যে উপজেলা সেই উপজেলার আপনি ইনফরমেশনটা দিবেন। আচ্ছা, এরপর কি বলা আছে দেখেন নোটের মধ্যে পি এর পরিচয় দেওয়া আছে। পি মিনস হ্যাভিং অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ফিনান্সিয়াল পাওয়ার। এটা হচ্ছে কার জন্য, আপনার জন্য, যে আসলে পি কে হবে। তাহলে এটা আমাদের জন্য যেহেতু, তাহলে আমরা কি করব, এই ইনস্ট্রাকশনটা জাস্ট উঠিয়ে দিব। আচ্ছা, এরপর আছে কি দা নেম এন্ড আইডেন্টিফিকেশন নাম্বার অফ টেন্ডার আর। নেম এন্ড আইডেন্টিফিকেশন নাম্বার, নাম বলতে বোঝাচ্ছে আসলে প্যাকেজের নাম, অর্থাৎ আমার কাজের নামটা কি ছিল। তাহলে এক্ষেত্রে আমার কাজের নাম যেটা ছিল সেটা এখানে আমরা দিয়ে দিব। তো আমি এক্ষেত্রে জাস্ট লিখতেছি সাপ্লাই অফ, সাপোজ আপনি কি কিনতেছিলেন, কম্পিউটার বা প্রিন্টার, তাহলে আমরা সেটা লিখে দিচ্ছি। এরপর হচ্ছে কি দ্য নাম্বার, নাম্বার বলতে বোঝাচ্ছে যে আসলে টেন্ডার নাম্বার। তো আমার টেন্ডার আইডি কি ছিল এটা আমি লিখে দিচ্ছি। টেন্ডার আইডি ছিল আমার সাপোজ 6868476, যেটা আমাদের টেন্ডার আইডি ছিল। এরপর হচ্ছে কি আমার টেন্ডারের নাম, তার মিনস প্যাকেজ নাম। তাহলে আমার
নামটা ছিল কি সাপ্লাই। আমি একটু ইন্টারফেয়ার করে আমাকে একটু পারমিশন দিতেন ট্রেনার। আমরা কি ব্রেকে যাব নাকি আমরা কন্টিনিউ করব, কাইন্ডলি একটু বলবেন। আপনাদের মনে হয় সময় লাগবে অনেকক্ষণ, তাই না? আরো 1 ঘন্টার বেশি লাগবে মনে হয়। স্যার এই সেশনটা শেষ করেই তারপর একটু ব্রেকে গেলে বেটার হয়। না কিন্তু এই সেশন তো শেষ হতে হতে প্রায় 1:45 বেজে যাবে। তাহলে একটু ব্রেক হলে ভালো হয় স্যার। ঠিক আছে, আমরা কি মানে আমি একটু ট্রেনারের আপনার কোনো কন্ট্যাক্ট। তাহলে স্যার কিছুক্ষণ ব্রেক দেন স্যার। একটু ব্রেক হলে ভালো হয় স্যার, ব্রেক হলে ভালো হয় স্যার। ওকে, স্যার আমি নামাজের একটা ব্রেক দিলে স্যার মোটামুটি। আমরা নামাজ না, আমরা একবার নামাজ এবং লাঞ্চ, মানে এটা একবারে নামাজ এবং দুপুরের যে লাঞ্চ আছে সেটা করে আমরা শুরু করতে পারি কিনা। স্যার ওটা হলে ভালো হয় স্যার। হ্যাঁ বুঝি নাই। না 10 মিনিটস তো কন্টিনিউ করবেই, কারণ মানে এটা একটু 2-3টা আইটেম শেষ করে রিকোয়েস্ট করবো ট্রেনারকে ব্রেক দিয়ে 1 ঘন্টা কাইন্ডলি ব্রেক দিবেন, তারপরে সেশনটা শুরু করবেন। ওকে ঠিক আছে, তাহলে 10 মিনিট আমাদের লাঞ্চের ব্রেক দিবেন। ধন্যবাদ। আসলে আমাদের তাহলে 10 মিনিটের ব্রেক নাকি? না আচ্ছা জি, 10-15 মিনিট কন্টিনিউ করে দেন, কাইন্ডলি 40 মিনিট বা 1 ঘন্টা একটা ব্রেক দিয়ে দিন। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমাদের পি কে ছিল, তাহলে পি পরিচয় আমরা দিলাম। এরপর হচ্ছে আমাদের তাহলে নেম আইডেন্টিফিকেশন নাম্বার আমরা দিলাম। এরপর হচ্ছে আমাদের কাজের নামটা যেটা ছিল আমাদের, তাহলে আমরা সাপোজ কাজের নামটা আমরা দিয়ে দিলাম। এরপর আমাদের তাহলে লগ ছিল, নেম যেটা সেটা আমাদের কাজের নাম। তো আমরা ডাটাগুলো দেওয়ার পর তাহলে কি করতে হবে, আমাদের এই ক্লজটা আপডেট করতে হবে। দেখেন তাহলে আমরা কি করব, জাস্ট আপডেট পিডিএস সাকসেসফুলি ইন্ডিভিজুয়াল ক্লজটা আমরা আপডেট দিয়ে দিলাম। তো এরপর আমাদের দেখেন সেকশন 3 তে কি সোর্স অফ ফান্ড। আমরা জানি যে আমাদের সোর্স অফ ফান্ড কি, বেসিক্যালি যেটা সেটা আমরা উল্লেখ করব। তো আমাদের সোর্স অফ ফান্ড তাহলে হচ্ছে জিওভি, তাহলে আমরা জিওভি রেখে বাকিগুলো কি করব, তুলে দেব। অর্থাৎ আমাদের সেগুলো আমরা জাস্ট ডকুমেন্টে রাখবো। এরপর হচ্ছে কি আমাদের পেমেন্ট, তাহলে কি দ্য নেম অফ দ্য ডেভেলপমেন্ট পার্টনার, আমি এটা আলাদাভাবে আপডেট দিলাম না, একবারে লাস্টে আপডেট দিব আমরা। তাহলে নেম অফ দ্য ডেভেলপমেন্ট পার্টনার, তো এটা যেহেতু আমাদের রেভিনিউ বাজেটের টেন্ডার, আমরা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার নাই, যদি থাকে আপনারা দিয়ে দেবো, না থাকলে নট অ্যাপ্লিকেবল। এরপর হচ্ছে আমাদের এলিজিবল টেন্ডারার, বলা আছে কি টেন্ডারার ফ্রম দ্য ফলোইং কান্ট্রি আর নট এলিজিবল। তো আমরা জানি যে আমাদের শুধুমাত্র একটা দেশের টেন্ডারারদের, অর্থাৎ একটা দেশের আইটেম আমরা কোনো কিছু নিতে পারি না, সেটা হচ্ছে কি আমাদের এক্সেপ্ট ইসরায়েল। আমাদের ইসরায়েলের সাথে বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্ক নাই, সেই জন্য আমরা এক্সপেক্ট ইসরায়েল, অর্থাৎ এই দেশের আমরা কোনো প্রোডাক্ট নিব না। এরপর হচ্ছে কি আমাদের রিলেটেড সার্ভিস, তো রিলেটেড সার্ভিসও ক্ষেত্রে কি বলা আছে, গুডস এন্ড রিলেটেড সার্ভিস ফ্রম দ্য ফলোইং কান্ট্রি আর নট এলিজিবল। তো এই ক্ষেত্রে আমাদের তাহলে একই এক্সপেক্ট ইসরায়েল। তো দেওয়ার পর আমরা তাহলে কি করব, এখন সবগুলো ক্লজ একসাথে আপডেট দিব। তাহলে আপডেট অল ক্লজ। বুঝতে পারছেন কি বিষয়টা? জি স্যার, বুঝা গেছে স্যার। জি, তাহলে আমরা এইভাবে বেসিক্যালি হচ্ছে টিডিএস গুলো পূরণ করব। সো আমরা ব্যাক করতেছি। সো একইভাবে আমাদের যতগুলা ক্লজ আছে সবগুলো ক্লজ আমাদের পূরণ করতে হবে। তাহলে আমরা দ্বিতীয় ক্লজ যেটা আছে যে টেন্ডার ডকুমেন্ট। তো টেন্ডার ডকুমেন্টে কি আছে, আমাদের প্রথম ক্লজটা হচ্ছে অ্যালাউ টু পোস্ট ক্লারিফিকেশন টিল ডেট এন্ড টাইম। আচ্ছা, পোস্ট ক্লারিফিকেশন জিনিসটা কি? পোস্ট ক্লারিফিকেশন জিনিসটা হচ্ছে, সাপোজ আপনি যে টেন্ডারটা পাবলিশ করতেছেন, এই টেন্ডার পাবলিশের পরে কি হয়, আমাদের একটা কমিটি হয়। বলতে পারবেন এই কমিটির নাম কি?
অনেক সময় আপনারা এটা করে থাকেন, হ্যাঁ অনেক সময় প্রয়োজন হয়, অনেক সময় প্রয়োজন হয় না। আচ্ছা, আমাদের এই কমিটিটা হচ্ছে আসলে হচ্ছে আপনার হচ্ছে এটা কি প্রি টেন্ডার মিটিং কমিটি। হ্যাঁ, আপনারা অনেক সময় এটা মিটিং করে থাকেন। কি মিটিং? যারা যারা টেন্ডার ডকুমেন্ট কিনলো তাদের কি হয়, যারা যারা আপনার অফিস থেকে টেন্ডার ডকুমেন্ট কিনছে তারাই শুধুমাত্র এই মিটিং এ অংশগ্রহণ করতে পারে। তো এই মিটিংটাকে বলা হচ্ছে আসলে প্রি টেন্ডার মিটিং। এই মিটিংটার উদ্দেশ্য কি, যারা যারা টেন্ডার ডকুমেন্ট কিনছে তাদের যদি কোনো শর্ত থাকে, মানে জানার কিছু থাকে আরো, আপনার ডকুমেন্ট যদি সাপোজ কেউ যদি বুঝতে না পারে, তাহলে সেক্ষেত্রে তাদের এই কোয়ারি গুলা এই মিটিং এ দেওয়া হয়। তো এটা আগে ম্যানুয়াল টেন্ডারের ক্ষেত্রে ম্যান্ডেটরি ছিল না, বাট ইজিবি সিস্টেমে হচ্ছে ম্যান্ডেটরি। ইজিবি সিস্টেমে আপনাকে মিনিমাম হলেও আপনাকে কিছুক্ষণের জন্য করতে হবে। এক্ষেত্রে বিপিআর স্পষ্ট বলা নাই, বাট যেটা বলা আছে ইজিবি সিস্টেমে সেটা হচ্ছে কি আপনাকে মিনিমাম একটা টাইম ফ্রেমটা করতে হবে। এক্ষেত্রে আমরা সাজেস্ট বলে থাকি যে এটা আপনার যে অফিসিয়াল কস্ট এস্টিমেটের জন্য যে আপনি পাবলিকেশন টাইমটা দিয়েছেন, অর্থাৎ 14 দিন, 21 দিন বা 28 দিন, সেটার হচ্ছে 2/3 টাইম। অর্থাৎ আপনি যদি 14 দিন দিয়ে রাখেন পাবলিকেশন টাইম, তাহলে ক্লোজিং এর জন্য, তাহলে আপনার মিটিং এর জন্য আপনি সর্বোচ্চ 10 দিন পর্যন্ত রাখবেন এনাবল। আবার আপনার যদি মনে হয় যে না আমার এতদিনের প্রয়োজন নয়, তাহলে সেক্ষেত্রে আপনি 1 দিন, 2 দিন, 3 দিন, সেটা আপনার ডিপেন্ড আপনাদের উপর। বাট গুড প্র্যাকটিসটা হচ্ছে 10 দিন, যেহেতু অনলাইন মিটিং। তো ম্যানুয়ালে যেটা হতো কি, আগে সবাই এসে আপনার অফিসে উপস্থিত হতো, যারা যারা ডকুমেন্ট কিনছে তারা কি করতো, মিটিং এ প্রশ্ন করতো এবং সবাই দেখতে পাতো যে আসলে প্রশ্নগুলো কি হচ্ছে, এবং বেসিক্যালি কি হতো, অ্যান্সার গুলো সবাই পেয়ে যেত, তাই না? জি স্যার। হ্যাঁ, তো ইজিবি সিস্টেমে আসলে এই জিনিসটাই হয়, বাট পার্থক্যটা হচ্ছে কি, ইজিবি সিস্টেমে প্রশ্নটা কে করতেছে সেটা দেখা যায় না, বাট প্রশ্নের অ্যান্সার গুলো পাওয়া যায়। অর্থাৎ যে আপনি টাইম ফ্রেম দিলেন 10 দিন, এই 10 দিনের লাস্টে যে কোনো এক সময় কি করবে, প্রোগ্রামিং এন্টিটি ঢুকে এই মিটিং এ যদি কোনো কোয়ারি আসে, তাহলে এই কোয়ারি গুলোর উনি অ্যান্সার গুলা দিবেন। তাহলে উনি অ্যান্সার দিলে কি হবে, এই অ্যান্সার গুলা যারা যারা করছে তারা সবাই দেখতে পারবে। তো যে করছে সেও দেখতে পারবে, যারা করেনি বেসিক্যালি তারাও এই প্রশ্নের অ্যান্সার গুলা দেখতে পারবে। এখন প্রশ্নগুলো যদি ইরিলেভেন্ট হয়, তো এর জন্য বেসিক্যালি প্রোগ্রামিং এন্টিটির কাছে বেশ কিছু অপশন থাকে। অর্থাৎ উনি রেসপন্স করতে পারে, রিজেক্ট করতে পারে যদি ইরিলেভেন্ট হয়, অথবা পোস্টপোন করে রাখতে পারে। যে সাপোজ এই ধরনের প্রশ্ন আরো একাধিক আসতে পারে, তাহলে উনি এই সমস্ত প্রশ্নগুলোকে পোস্টপোন করে রাখে একসাথে দিতে পারে। তাহলে এই হচ্ছে মিটিংটা, ইজিবি মিটিং। তো আমাদের এক্ষেত্রে তাহলে পোস্ট ক্লারিফিকেশনটা যদি প্রয়োজন হয় তাহলে আমরা রাখবো। তো এক্ষেত্রে বলা হয় আসলে প্রি টেন্ডার মিটিং, যেহেতু ইজিবি সিস্টেমে আপনাকে করতে হবে, তাহলে আমার প্রি টেন্ডার মিটিং এর যে টাইম ফ্রেমটা আছে সেটাই। তাহলে আমি এক্ষেত্রে বলে দিতে পারি পোস্ট ক্লারিফিকেশন টিল বা পোস্ট ক্লারিফিকেশন অ্যাজ পার প্রি টেন্ডার মিটিং। প্রি টেন্ডার মিটিং এ আমার যে টাইম ফ্রেম দেওয়া আছে নোটিশে, সেই মিটিং অনুসারে আমার এই পোস্ট ক্লারিফিকেশন গুলো আমি অ্যান্সার দিব। তাহলে অ্যাজ পার প্রি টেন্ডার মিটিং ডেট এন্ড টাইম। আচ্ছা, এরপরে ক্লাসটা কি বলা আছে, প্রি টেন্ডার মিটিং। দেখেন এরপরে ক্লাসটা হচ্ছে প্রি টেন্ডার মিটিং। তাহলে প্রি টেন্ডার মিটিং শ্যাল নট বি হেল্ড। তো এটা ম্যানুয়াল প্রকুরমেন্টে ছিল, ইজিবি সিস্টেমে আপনাকে করতে হবে, সো এই জন্য আমাদের পরে ক্লাসটা লাগবে। সামনে উপরে ক্লাসটিও তুলে দিলাম। দ্য প্রি টেন্ডার মিটিং শ্যাল বি হেল্ড থ্রু ইজিবি সিস্টেম। আচ্ছা, এরপর হচ্ছে কি প্রি টেন্ডার মিটিং ডেট এন্ড টাইম। তো যেটা আমি উপরে বলে দিলাম অ্যাজ পার টেন্ডার নোটিশ, সেই অনুসারে এখানে আবার নতুন করে আপনি ইচ্ছা হলে বলতে পারেন। আর যদি মনে করেন আমি নোটিশে উল্লেখ করে দিয়েছি সেটাই, তাহলে অ্যাজ পার টেন্ডার নোটিশ। তো আমার তাহলে এভাবে সবগুলো ক্লজ আমি আপডেট দেওয়ার পরে জাস্ট আপডেট অল ক্লজ, নিচে যে অপশনটা আছে এই অপশন থেকে আমি সবগুলো ক্লজ আপডেট দিয়ে দিচ্ছি। তো এই ছিল বেসিক্যালি আমার পরের সেকশন। সো একইভাবে আমার সবগুলা সেকশনই কিন্তু আমাকে পূরণ করতে হবে। সো আমি পরের সেকশন হচ্ছে আমাদের কি কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া। জাস্ট আমি ক্লজ গুলো দেখি কি আছে। তো এরপরে ক্লজ দেখতে পাচ্ছি আমরা কি আছে, এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া ক্লজ 15। তো এক্সপিরিয়েন্স ক্লজে আমি যেটা বলছিলাম যে একটা মিনিমাম ভ্যালু দিতে হয় এবং একটা অর্থ বছর অনুসারে দিতে হয়। তো এখানে আমরা মিনিমাম জেনারেল এক্সপিরিয়েন্স আমাদের হয় সর্বোচ্চ হচ্ছে 5 বছর থেকে 3 বছর, বড় কাজের ক্ষেত্রে 10 বছর পর্যন্ত হতে পারে। তো আমরা এক্ষেত্রে সাপোজ 3 ইয়ার্সে তার এই কাজের এক্সপিরিয়েন্স লাগবে, জেনারেল এক্সপিরিয়েন্স। আচ্ছা, দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে দ্য স্যাটিসফ্যাক্টরি কমপ্লিশন অফ সাপ্লাই অফ সিমিলার গুডস, যেটা আমরা বলছিলাম যে স্পেসিফিক এক্সপিরিয়েন্স। তাহলে সিমিলার গুডস অফ মিনিমাম স্টেট ভ্যালু আন্ডার ম্যাক্সিমাম কন্ট্রাক্ট। তাহলে আমার এখানে প্রথমে ভ্যালু বলতে হবে যে আসলে কত টাকার তার এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো আমার যদি সাপোজ এস্টিমেট 1 কোটি টাকা হয়,
তাহলে আমি এক্সপেরিয়েন্স ক্রাইটেরিয়াটা 70 থেকে 100% পর্যন্ত দিতে পারি। তাহলে আমার এক্সপেরিয়েন্স ক্রাইটেরিয়াটা হবে সেক্ষেত্রে 77 লাখ, 70 লাখ থাকতে হবে। আন্ডার কয়টা কন্ট্রাক্ট এটা আমাকে উল্লেখ করতে হবে। তার কি একটা কাজেই 70 কাজের এক্সপেরিয়েন্স থাকতে হবে, না দুইটা মিলে, না তিনটা মিলে, সেটা আমাকে কিন্তু স্পষ্ট বলে দিতে হবে। তাহলে যদি একটা কন্ট্রাক্টে হয় তাহলে আমাকে লিখতে হবে ওয়ান কন্ট্রাক্ট, বা এটাই সেন্টেন্স গুলো আপনি আপনার মতো করে লিখতে পারেন, বা থিমটা হবে এটাই। তাহলে 70 লাখ টাকার একটা কাজ, একটা কন্ট্রাক্টে থাকতে হবে লাস্ট কত বছরে, অর্থাৎ আপনি যে টেন্ডারটা পাবলিশ করেছেন সেই পাবলিশ থেকে লাস্ট কত বছরের মধ্যে এই কাজের এক্সপেরিয়েন্সটা থাকতে হবে। সাপোজ তার 3 বা 5 বছরের মধ্যে এই কাজের এক্সপেরিয়েন্সটা থাকতে হবে। 5 বছর বলতে বোঝাচ্ছি অর্থ বছর, অর্থাৎ আপনার এই 20-21 অর্থ বছর থেকে লাস্ট 5 বছর ব্যাকডেটে যেটা হয় সেই বছর অর্থ বছরের মধ্যে 70 লাখ টাকা তার একটা এক্সপেরিয়েন্স থাকতে হবে। আচ্ছা, মিনিমাম অফ সাপ্লাই এন্ড প্রোডাকশন ক্যাপাসিটি অফ গুড, প্রোডাকশন ক্যাপাসিটি হয় হচ্ছে আপনার অফিসিয়াল কস্ট এস্টিমেটের 80%। তা আমাদের এখানে তাহলে আমরা বলে দিতে পারি হচ্ছে 80% অফ দা অফিসিয়াল কস্ট এস্টিমেট। আমরা দেওয়ার পরে আমরা নিচের গুলো ইনস্ট্রাকশন গুলো জাস্ট তুলে দিব। এরপর হচ্ছে আমাদের কি লিকুইড অ্যাসেট, তো যেটা আমি অলরেডি আগে বলছিলাম যে তাদের একটা লিকুইড অ্যাসেট দিতে হয়, লাইন অফ ক্রেডিট দিতে হয় ব্যাংকের ক্ষেত্রে। যে সে সাপোজ যেটা 1 কোটি টাকার কাজ হয়, তাহলে আমি যেটা বলছিলাম যে 80 to 100% এই লিকুইড অ্যাসেট চাওয়া হয়। তাহলে আমরা এই 80 to 100% চাইতে পারি, অথবা সর্বোচ্চ চাইতে পারি। তাহলে আমার 1 কোটি টাকা যদি হয় তাহলে আমি এক্ষেত্রে 80 লাখ টাকা দিয়ে দেবো, আমার হবে লিকুইড অ্যাসেট। এই লিকুইড অ্যাসেট হিসাবে সে কি সাবমিট দিবে, বেসিক্যালি তার একটা আর্থিক সচ্ছলতা ব্যাংক স্টেটমেন্ট। তো এই ক্ষেত্রে যদি আপনি আর্থিক সনদ, আচ্ছা এই ক্ষেত্রে আপনি সরাসরি অনেক সময় কি হয় যে সরাসরি আপনার ছোট কাজ হলে সরাসরি আপনি ফিনান্সিয়াল ক্রাইটেরিয়া উল্লেখ করতে পারেন। হ্যাঁ, অর্থাৎ সে যে ব্যাংকে তার সাপোজ আপনি যদি 20 লাখ টাকার কাজ করতেছেন, তার যদি 20 লাখ টাকারই অ্যাসেট থাকে, তাহলে সেক্ষেত্রে সে কি করে, তার বেসিক্যালি একটা ক্যাশ স্টেটমেন্ট দেয়। আচ্ছা, তাহলে আমরা দেওয়ার পরে আপডেট অল ক্লজ দেওয়ার পরে আমরা ব্যাক করব। তো আমরা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াটা দেখলাম। এরপর হচ্ছে আমাদের টেন্ডার প্রিপারেশন। সো টেন্ডার প্রিপারেশনে আমরা প্রথমে ক্লজটা দেখতে পাচ্ছি, দ্য টেন্ডার শ্যাল সাবমিট দা ই টেন্ডার দা ফলোইং অ্যাডিশনাল ডকুমেন্ট। আচ্ছা, অ্যাডিশনাল ডকুমেন্ট যেটা আমি আগে বলছিলাম যে সাপোজ আপনার এই সাপ্লাইয়ের কাজের ক্ষেত্রে কি হতে পারে, তার ওয়ারেন্টি সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে আপনার। এখন অর্সের কাজের ক্ষেত্রে কি হয়, অর্সের কাজের ক্ষেত্রে অ্যাডিশনাল ডকুমেন্ট অনেক সময় প্রয়োজন হয়, যেমন তার প্ল্যান আছে কিনা কোনো, বা ড্রয়িং আছে নাকি কোনো। এই জিনিসগুলো অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবে কাজ করে। বা সে যে ডেলিভারি দিবে, সে ডেলিভারি চালান কিভাবে দিবে, বা বিল কিভাবে সাবমিট করবে, এই জিনিসগুলো আসলে অ্যাডিশনাল ডকুমেন্ট হিসেবে ফলো করে। এই জিনিসগুলো আমরা এই ক্ষেত্রে বলে দিতে পারি। আর এক্সিস্টিং ডকুমেন্ট হচ্ছে কি, দেখেন একটা টেন্ডারে পার্টিসিপেট করতে হলে টেন্ডার আগে কিছু ডকুমেন্ট দিতেই হয়, যেমন কি তার ন্যাশনাল আইডি কার্ড, অথরাইজেশন লেটার, টিন সার্টিফিকেট, ব্যাট সার্টিফিকেট, তাই না? এই জিনিসগুলো বেসিক্যালি তাকে দিতে হয়। এইগুলো বাদে আসলে আইদার কি কি ডকুমেন্ট, যেমন হচ্ছে এক্সপেন্স হিসেবে সার্টিফিকেট কিভাবে দিবে সে, বা অর কমপ্লিশন সার্টিফিকেট কিভাবে দিবে, এই জিনিসগুলো এক্ষেত্রে আমাদের উল্লেখ করে দিতে হয়। আচ্ছা, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে আমাদের লট। তো আগে ম্যানুয়াল প্রকিউরমেন্টে যেহেতু অনেকগুলো লট ছিল, তো সেটা ইজিবি সিস্টেমে আর নাই, সেটা হচ্ছে সিঙ্গেল লট। সেজন্য হচ্ছে আসলে কি সবসময় সিঙ্গেল লট, এবং নিচের ক্লজ গুলো আর আমাদের প্রযোজ্য হবে না। তাহলে আমাদের এখন সবসময় হচ্ছে ইজিবি সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে সিঙ্গেল লট, কারণ আমাদের সিঙ্গেল লট সিঙ্গেল প্যাকেজ। আচ্ছা, এরপর হচ্ছে স্পেয়ার পার্টস। যদি আপনার এই টেন্ডারের ক্ষেত্রে স্পেয়ার পার্টের প্রয়োজন হয় তাহলে সেটা আমাকে বলে দিতে হবে, যদি না প্রয়োজন হয় তাহলে নট রিকোয়ার্ড। এরপর হচ্ছে আমার ম্যানুফ্যাকচার, যেমন অনেক সময় গুডসের কাজের ক্ষেত্রে ম্যানুফ্যাকচার অথরাইজেশন সার্টিফিকেট লাগে, যে সে এটা আদৌ তার ম্যানুফ্যাকচার অথরাইজেশন আছে কিনা, অর্থাৎ এই প্রোডাক্টটা সে দিতে পারবে কিনা। তাহলে এই ধরনের সার্টিফিকেটের যদি প্রয়োজন হয় তাহলে সেটা আমাকে বলে দিতে হবে, অর্থাৎ রিকোয়ার্ড আর নট রিকোয়ার্ড। যদি প্রয়োজন হয় তাহলে রিকোয়ার্ড, আর নট রিকোয়ার্ড হলে জাস্ট নট রিকোয়ার্ড আমরা উল্লেখ করব। এরপর হচ্ছে আপনার প্রোডাক্ট দেওয়ার পর কোনো সেল সার্ভিস আছে কিনা, অর্থাৎ ফুলবারে কোনো আপনাকে সাপোর্ট দিবে কিনা,
এই জিনিসগুলো আমাকে উল্লেখ করে দিতে হয়। যদি প্রয়োজন হয় তাহলে একইভাবে আমার রিকোয়ার্ড, আর না থাকলে নট রিকোয়ার্ড। এরপর হচ্ছে ভ্যালিডিটি পিরিয়ড। তো আমরা যেটা বলছিলাম যে টেন্ডার ডকুমেন্টে আমাকে ভ্যালিডিটি পিরিয়ড উল্লেখ করতে হয়, তাহলে ভ্যালিডিটি পিরিয়ড আমাদের কতদিন সেটা আমাকে বলে দিতে হবে। তাহলে আমার যেহেতু গুডস এর টেন্ডার, সো আমি বলে দিচ্ছি সাপোজ আমার 90 ডেজ। এরপর হচ্ছে কি টেন্ডার সিকিউরিটি। তো এখানে বলা আছে দেখেন নট এক্সিড 2%, 10%। তো এখানে অ্যামাউন্ট বলা আছে যেহেতু, তাহলে আমার নোটিশে যে অ্যামাউন্টটা ছিল, সাপোজ আমার অফিসিয়াল কস্ট সিস্টেমের 2 থেকে 3% যে অ্যামাউন্ট আমি দিয়ে রাখছি, সেই অ্যামাউন্টটা আমি দিব। তো আমার যদি সাপোজ 2 থেকে 3% 20 লাখ টাকা হয়, তাহলে আমি সেই 20 লাখ টাকা এখানে উল্লেখ করব। এরপর হচ্ছে কি টেন্ডার সিকিউরিটি এট দা পার্সেন্টেজ। হ্যাঁ, এখানে বলা আছে কি পার্সেন্টেজ। তা আমরা কত পার্সেন্ট সেটা তো এক্সাক্ট বলে দিতে পারি না, তাহলে আমরা বলে দিতে পারি কি বিটুইন 2 থেকে 3%-এর মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে। কারণ আমি এখানে যদি পার্সেন্টেজ এক্সাক্ট বলে দিই তাহলে কি হবে, আমার অফিসিয়াল কস্ট সিস্টেমটা তারা জেনে যাবে। এজন্য আমরা বলে দিতে পারি বিটুইন 2 থেকে 3%। অফ দা ওসি, অর্থাৎ অফিসিয়াল কস্ট সিস্টেমে যেটা ছিল আমাদের সেই অনুসারে। আমি ট্রেনিং পারপাসের জন্য যা সংক্ষেপে লিখলাম, আপনারা ডকুমেন্টে সবসময় বিস্তারিত লিখবেন। এরপর হচ্ছে আপডেট অল ক্লজ। তো এই ছিল বেসিক্যালি হচ্ছে আমার টিডিএস। তো একইভাবে আমার ই টেন্ডার সাবমিশনে জাস্ট একটা ডকুমেন্ট থাকে, সেটা হচ্ছে লজমেন্ট টাইম, ডেডলাইন ফর দ্য লজমেন্ট। লজমেন্ট বলতে বোঝাচ্ছে আসলে আমার ক্লোজিং টাইম, অর্থাৎ আমার টেন্ডার নোটিসে যে লাস্ট ডেট অ্যান্ড টাইমটা ছিল সেটা হচ্ছে আসলে লজমেন্ট ডেট অ্যান্ড টাইম। তাহলে অ্যাজ পার টেন্ডার ক্লোজিং ডেট অ্যান্ড টাইম, এটা হচ্ছে আমার ডেডলাইন টেন্ডারের, অর্থাৎ তাকে এই ক্লোজিং ডেট টাইমের মধ্যে পার্টিসিপেট করতে হবে। তাহলে এই ছিল আমার ই টেন্ডার সাবমিশন। এরপর হচ্ছে আমাদের কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড। তো কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডে থাকে যে আসলে আপনি কত পার্সেন্ট কোয়ান্টিটি ইনক্রিজ করতে পারবেন এগ্রিমেন্টের সময়, সেই বিষয়বস্তুগুলো এখানে বলে দেওয়া থাকে। তো এটা নর্মালি সর্বোচ্চ যে 20% থাকে, তো আপনি কত পার্সেন্ট করতে পারবেন সেটা আমরা এখানে বলে দিতে পারি ফিউচারে। তো আমি সচরাচর যেটা আপনাদের থাকে সেটা বলে দিতে পারেন যে 10% হলে 10% যে সে ইনক্রিজ করতে পারবে অথবা ডিক্রিজ করতে পারবে এগ্রিমেন্টের সময়। তো সেটা আমরা এখানে উল্লেখ করব। এরপর হচ্ছে পারফরমেন্স সিকিউরিটি। আচ্ছা, গুডস এর ক্ষেত্রে পারফরমেন্স সিকিউরিটি হচ্ছে 10%, পার্সের ক্ষেত্রে হচ্ছে 10%। বাট পার্থক্যটা হচ্ছে কি, পার্সের ক্ষেত্রে যেহেতু রিটেনশন মানি থাকে 5%, এই জন্য বলা হয় পারফরমেন্স সিকিউরিটি 5% এবং রিটেনশন মানি হচ্ছে 5%, সো টোটাল 10%ই হবে। বাট সর্বোচ্চ কোনো কোনো ক্ষেত্রে 25% পর্যন্ত হতে পারে। কোন ক্ষেত্রে হতে পারে, যদি কোনো টেন্ডারে ফ্রন্ট লোডিং হয়। হ্যাঁ, অর্থাৎ আপনি যে ভ্যালুটা ধরছেন অফিসিয়াল কস্ট এস্টিমেট, এর চাইতে যদি কেউ অনেক বিলোতে পার্টিসিপেট করে, তাহলে সেক্ষেত্রে আপনি পারফরমেন্স সিকিউরিটি সর্বোচ্চ 25% পর্যন্ত চাইতে পারেন। বুঝতে পারছেন কি বিষয়টা? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের পারফরমেন্স সিকিউরিটি সর্বোচ্চ 25% পর্যন্ত হতে পারে, বাট ন্যাচারাল কেসে হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 10%। তো এই যে 25% হতে পারে, এটা ডিপেন্ড করবে কখন, যখন ইভ্যালুয়েশন কমিটি সাজেস্ট করবে। কারণ পি তো আগে বলতে পারবে না যে কত পার্সেন্ট হবে, সেজন্য এটা 10%ই থাকবে। বাট ইভ্যালুয়েশন কমিটি যদি দেখে যে কোনো টেন্ডারে কি হয়, যদি এই যে ফ্রন্ট লোডিং এর ঘটনা ঘটে, অর্থাৎ টেন্ডাররা কি করে অনেক বিলোতে পার্টিসিপেট করে, তাহলে সেই ক্ষেত্রে পারফরমেন্স সিকিউরিটি ইভ্যালুয়েশন কমিটি সাজেস্ট করে পি কে সর্বোচ্চ 25% পর্যন্ত রাখা হোক, তাহলে সেই ক্ষেত্রে 25% হতে পারে। তাহলে এই ছিল আমাদের টিডিএস। তা আমাদের টিডিএস এর সবগুলো ক্লজে আমরা কমপ্লিট করলাম, ব্যাক করে দিচ্ছি। তো আমাদের এই ছিল টিডিএস। তো আমরা এখন একটা ব্রেক নিচ্ছি নাকি, আমরা একটা ব্রেকে যাই? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ফিরে আসছি কয়টায়? আড়াইটায় ফিরে আসি স্যার। আচ্ছা, তো তাহলে আমরা 2:30টার সময় ফিরে আসতেছি, এসে আমরা পরবর্তী সেশনগুলো দেখবো। স্যার ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার।